তো হ্যালো ফ্রেন্ডস, বিএস সলিউশন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তো আজকে নতুন একটি ভিডিও নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো দর্শকরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আজকের আমাদের যাত্রা হলো মহাকাল মন্দির পরিদর্শন। সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমরা নানা রকম কাজের বাধা কাটিয়ে মহাকাল আমাদের ডেকেছে, তাই আমরা আসতে পারছি। তো প্রথমেই আমরা চলে এসেছি কলকাতা। তো কলকাতা চিতপুরে। তো চিতপুরের যে মনোরম পরিবেশ সেটা আমরা দেখতে পাচ্ছি। হাওড়া স্টেশনের মধ্যেও কিন্তু অত ভিড় এখানে নেই। তো চিতপুর স্টেশনের ওপরে উঠে আমরা ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। তো চিতপুর স্টেশনে আমি এবং দাদা দুজনেই ওখান থেকে কিছু খাবার ট্রেনে তুলে নেব, কারণ ট্রেনে খাবারের বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে। তো আমরা ধীরে ধীরে নিচে নেমে আসছি চলন্ত সিঁড়ির মাধ্যমে। তো এই হলো আমাদের ট্রেন। এই ট্রেনে করে আমাদের যাত্রা মহাকাল অর্থাৎ উজ্জয়ন স্টেশন। তো চিতপুর স্টেশন থেকে আমরা সোজা কিন্তু উজ্জয়ন স্টেশন যাব। এই হলো আমাদের ট্রেন, এই হলো ট্রেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এই ট্রেনে আমরা উঠবো। প্যাসেঞ্জাররা নিজেদের মতো ব্যস্ত হয়ে আছে, নিজের মতো গুছিয়ে নিচ্ছে। অনেকের বড় বড় লাগেজ রয়েছে এবং দাদা আমার সাথে রয়েছে। আমি খুবই আনন্দ অনুভব করছি, দাদার সাথে এই প্রথম আমার বাইরে ট্যুর হচ্ছে। তো ট্রেন আমাদের ছেড়ে দিল চিতপুর স্টেশন থেকে। তো ধীরে ধীরে আমরা চিতপুর স্টেশন থেকে উজ্জয়নের উদ্দেশ্যে যাত্রা করছি। তো ট্রেন কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যার আগে আগে যে আলো আঁধারি খেলা চলে আকাশে, সেই মনোরম দৃশ্য আমরা ট্রেন থেকে রেকর্ড করতে ভুললাম না। এবং ধানবাদ স্টেশন পার করে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য স্টেটে ঢুকে পড়লাম। তো আমরা সরাসরি উজ্জয়নে এসে আমরা কিন্তু অটো করে চলে এসেছিলাম চকে। তো চকে থেকেই বাঁদিকে আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম আমার বাঁ হাতে। তো হোটেল ডায়মন্ড, এখান থেকে 130 কিলোমিটার দূরেই কিন্তু আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। 130 মিটার, খুবই কাছাকাছি, 1-2 মিনিটের হাঁটা পথ। তো এই হলো সেই জায়গা, চক নামে পরিচিত। আপনি উজ্জয়ন স্টেশনে নেমে চক বললেই কিন্তু আপনাকে টোটোওয়ালা 20 টাকা নিয়ে কিন্তু আপনাকে চকে পৌঁছে দেবে। তো এখানে অনেক ছোট বড় নামি দামি হোটেল রয়েছে। তো হোটেল নিয়ে এখানে কোনো রকম প্রবলেম হয় না, প্রচুর পরিমাণের হোটেল রয়েছে। আর আমরা খুব সস্তা বাজেটে কিন্তু একটি হোটেল পেয়ে গেছিলাম দুজনের থাকার মতো। তো আমার কাছে কিন্তু হোটেল ডায়মন্ডের নাম্বার রয়েছে, আপনারা চাইলে বুকিং করতে পারেন। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে নাম্বার থাকবে 9644237784। এই নাম্বারে কিন্তু আপনারা কল করে বুকিং করতে পারেন। ডেসক্রিপশনে কিন্তু আপনাদের নাম্বার দেওয়া থাকবে। তো আমরা সকালে উঠে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাত্রা যখন করছিলাম, তখন কিন্তু এই টোটোওয়ালা সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল কীভাবে মন্দির যাবেন। তো আমরা সরাসরি মন্দিরের দিকে এগিয়ে আসলাম এবং দেখলাম মন্দির প্রাঙ্গণে অনেক লোকের আনাগোনা রয়েছে এবং একটু গিয়েই বাঁদিকে পড়বে সেই মন্দির যাওয়ার ছোট রাস্তা, যেখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এখান থেকে আপনারা পুজোর থালা ডালি সব কিছু কিনে নিতে পারবেন এবং ফুল, এখানে কপালের টিকা লাগানোর জন্য মহাকালের যে টিকা, তার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে। তা আমরা কি করলাম, প্রথমেই পুজো দেওয়ার জন্য একটি থালার ডালি কিন্তু সংগ্রহ করলাম। তো এখান থেকে আমরা থালার ডালি কিনে নিচ্ছি গাইস। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। এখানে অনেক পুজোর উপকরণ রয়েছে, বিভিন্ন মেলা টাইপের। এই যে আমাদের থালার ডালি পুজোর, তো আমরা দুজনে ছিলাম, দুজোড়ো থালার ডালি কিন্তু কিনে নিলাম। তো পুজোর ডালি কেনার পর আমরা চলে আসলাম যারা মহাকাল, যে আমরা মহাকাল দর্শনে যাচ্ছি, অবশ্যই কপালে একটা টিকা লাগানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে দেখলাম অনেকেই টিকা লাগাচ্ছে মহাকালের জন্য। তো আমরাও সেই একই পন্থা গ্রহণ করে কিন্তু আমরা কপালে যে মহাকালের টিকা সেটা কিন্তু লাগিয়ে নিলাম। তো সুন্দরভাবে কারুকার্য করে কপালে মহাকালের টিকা কিন্তু লাগিয়ে দিচ্ছে খুব কম বাজেটে। তো 10 টাকা 20 টাকা করে দিয়ে কিন্তু আপনারা কপালেই টিকা লাগিয়ে নিতে পারবেন। তো কপালে টিকা লাগিয়ে নিলাম সুন্দরভাবে এবং হর হর মহাদেব বলে, জয় মহাকাল বলে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। দাদার টিকা লাগানো কমপ্লিট হলো এবং আমারও কমপ্লিট হলো টিকা লাগানো। সাথে সাথে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, মন্দিরের দিকে যাত্রা করলাম সাথে সাথে। তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। রাস্তার পাশে এরকম সারি সারি পুজোর উপকরণের বিভিন্ন দোকান আমাদের কিন্তু
কঠিনভাবে আকর্ষিত করেছিল। তারপর আমরা এগিয়ে গেলাম ধীরে ধীরে। অনেক ভক্তের ভিড় কিন্তু রয়েছে আজ সোমবার। তো মন্দির প্রাঙ্গণে ঢুকেই আমরা কোন দিকে কি গেট, কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না প্রথমত। তারপর দেখলাম যে বাঁদিকে জুতো রাখার জায়গা এবং ক্রস লাইন করে বাঁদিকে যাওয়ার রাস্তা সব কিছু কিন্তু দেখতে পেলাম একটু ভেতরে যেতেই। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, মন্দিরে যাচ্ছি তাই জুতোগুলো আগে রাখতে হবে। তো আমরা এখানে ফ্রিতে কিন্তু জুতো রাখতে পারবো এবং সাথে সাথে টোকেন নিয়ে নিয়েছি জুতো রাখার জন্য। এবং মন্দিরের চারিদিকটা কিন্তু একটু ভালো করে আমাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো অবশ্যই গাইস দেখে নেবেন মন্দিরের চারিদিকটা এবং কোন দিক দিয়ে যাবেন, প্রবেশপথ কোন দিকে রয়েছে সব কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকবেন। সোজা কিন্তু গিয়ে জুতো রেখে একটু এগিয়ে কিন্তু বাঁ দিকে আপনাদের ঢুকতে হবে। তো বাঁ দিকে যখন যাবেন আস্তে আস্তে ধীরে ধীরে, তখন দেখতে পাবেন যে মন্দিরের চারপাশের দেওয়ালে বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে। সেই কারুকার্যগুলো দেখতে দেখতে আমরা মহাকালের উদ্দেশ্যে যাত্রা করছি। তো জয় মহাকাল। আমরা ধীরে ধীরে মহাকালের দিকে এগিয়ে যাচ্ছি। মহাকাল কার্যালয়, এখানে মহাকালের যে এখানকার স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন কার্যালয়ে যারা কাজ করে তারা কিন্তু এই রুমগুলোতে থেকে থাকে। আমরা ধীরে ধীরে হাঁটতে চলেছি। বাঁদিকে পরিবেশটা খুবই মনোরম, বাঁদিকটা পুরো সবুজ প্রকৃতির মতো লাগছে বাঁদিকের ভিউটা। এখানে বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে, বিভিন্ন ফুলের গাছ চারা কিন্তু বাঁদিকে দেখতে পাচ্ছি। তো সোজা এগিয়ে চলেছি মহাকালের উদ্দেশ্যে। তো ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তবু আমরা চেষ্টা করব যতদূর চালানো যায় ভিডিও আমরা কিন্তু চালিয়ে যাব। তো ভিডিও চলছে এখনও, যতদূর পারছি চেষ্টা করছি। বাঁদিকে অনেকেই যাচ্ছে, আমরা ডান দিক দিয়ে চলেছি এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন যে শিবের সেই আকাঙ্ক্ষিত মূর্তি, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, জয় মহাকালের যে মূর্তি সেটা কিন্তু বাঁদিকে রয়েছে গাছের নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরে আমরা ওখানে যাব। এই হচ্ছে সেই মূর্তি, অনেক দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এইবার আমরা কিন্তু ডান দিকে এই যে কার্যালয় মহাকাল মন্দির, সেই মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করছি। তো এখানে কিন্তু ফটো তোলা অবশ্যই নিষেধ, এখান থেকে আপনাদের ক্যামেরা অফ করে দিতে হবে। তো মহাকাল দর্শন করে বেরিয়ে এসে মন্দিরের পিছনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে অগণিত ভিড় আমরা ঠেলে পৌঁছেছিলাম এখানে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এ হলো মন্দিরের পিছনের দিক, যেখান থেকে আপনারা কয়েকটা ছবি তুলে রাখবেন যে মহাকাল দর্শনে গেছিলাম। অনেকে এখান থেকে ছবি তুলছে। এখান দিয়ে কিন্তু আপনারা আবার লাইন পার করে আস্তে আস্তে বেরিয়ে চলে আসতে পারবেন। তো মন্দিরের ভেতরে আমাদের কিছু ভিডিও রয়েছে, সেগুলো এখন দেখাচ্ছি। তো মন্দিরের ভেতরে কিন্তু আমরা লুকিয়ে এই ক্যামেরাগুলো করেছিলাম। তো এই হচ্ছে সেই মহাকাল মন্দিরের ভিতরের রাস্তা। এখান দিয়ে বিভিন্ন অগণিত ভক্তরা হেঁটে যাচ্ছিলেন। তো মোবাইলটি আমাদের পকেটে ছিল, ওই জন্য কথা বলতে পারিনি। তো এখন ভিডিওর মাধ্যমে সবাই তুলে ধরার চেষ্টা করছি যে মন্দিরের ভেতরে কতটা ভিড় ছিল আজকে সোমবার, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে। এই যে মন্দিরের ভিতরে অসাধারণ ভিড় কিন্তু ছিল। তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে গেছিলাম এবং আমার দাদা পার্থ আমাকে একটু হেল্প করছিল যাতে কেউ ভিডিও দিতে বাধা না দেয়। তারপর আমরা স্ক্রিনে রেকর্ড করে নিয়েছিলাম যে কীভাবে পুজোটা হচ্ছে, যে মহাকাল মন্দির যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল বহুদিনের আমরা দেখতে যাব দুজনে একসাথে, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এবং অগণিত ভক্তের ভিড় বাবা মহাকালের উদ্দেশ্যে অনেকে এসেছে। সকলকে জয় মহাকাল। মন্দিরের সামনে এরকমভাবে কিন্তু আপনাদের ভিতর থেকে দেখতে হবে। তো ওখানে বেশিক্ষণ কিন্তু আপনাদের দাঁড়াতে দেবে না। তো আমরা যতদূর পেরেছি একটু বেশি সময় ধরে বাবার কাছে থাকার চেষ্টা করেছি। তো মন্দির প্রাঙ্গণে অনেক দর্শনার্থী কিন্তু আজকে রয়েছে, যেহেতু সোমবার। পার্থদা খুবই আনন্দিত, আমিও অনেক আনন্দিত হয়েছি ওনার সাথে এসে। তো মন্দিরের পিছনে অনেকেই কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। এখান থেকে মন্দিরের চূড়া পর্যন্ত কিন্তু পুরোটাই দেখা যায় মন্দিরের পিছন দিকে। এবার আমরা মহাকাল দর্শন কিন্তু সমাপ্তি করব এবং পিছনের দরজা দিয়ে ধীরে ধীরে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে পিছনের দিক থেকে যে অগণিত ভক্ত এবং মহাকাল মন্দিরের যে চূড়া সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এইবার আমরা মহাকাল দর্শন করে বেরিয়ে আসার পথে একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখানে অনেক ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, যেখানে আপনারা হাতে ধরে মহাদেবকে স্পর্শ করে জল ঢালতে পারবেন এবং হাতের টাকা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। দাদা পার্থ এবং আমি দুজনেই মহাদেবের মাথায় হাত রেখে জল দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে অনেক পুরোহিত রয়েছে, তারাই কিন্তু এখানে সব কিছু দিতে। এই যে আমি এখানে কিন্তু মহাদেবকে স্পর্শ করে একটা প্রণাম যখন করতে পারলাম, নিজেকে খুবই হালকা লাগছিল। এতদিন ধরে প্রতীক্ষা করে সেই মহাদেবের মহাকাল মন্দিরে এসে কিন্তু আমরা পুজোটা দিতে পারলাম। এটা আমাদের অনেক সৌভাগ্য, অন্য সময় আসলে কিন্তু হয়তো দিতে পারতাম না। এই যে মহাদেবের সেই আকাঙ্ক্ষিত মূর্তি, যেটা আমরা যাওয়ার সময় আপনাদের দেখাবো বলেছিলাম, সেটা কিন্তু এইবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবং চারিদিকের পরিবেশটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই সেই মহাকালের আকাঙ্ক্ষিত মূর্তি, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। তারপর ধীরে ধীরে ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসলাম। এরপর আমাদের গন্তব্য কিন্তু আলাদা এবং ওখানে আরও যে সাইড সিন রয়েছে সেখানে কিন্তু আমরা অটো করে চলে যাব। তো এইবার আমাদের যাত্রা ছিল মহর্ষি সন্দীপনী আশ্রম। তারপর আমরা অটো করে বেরিয়ে পড়লাম মহর্ষি সন্দীপনী আশ্রম যাওয়ার জন্য। এই সেই মহর্ষি সন্দীপনী আশ্রম, যেখানে এই সেই প্রাচীন যুগের উজ্জয়নে অবস্থিত মহর্ষি সন্দীপনী আশ্রম, যেখানে শ্রীকৃষ্ণ সুদামা এখানে অধ্যয়ন করতেন। মহর্ষি সন্দীপনী আশ্রম মঙ্গলনাথ রোডের ঠিক পাদদেশে অবস্থিত। আশ্রমের কাছাকাছি এলাকাটি অঙ্কপাট নামে পরিচিত, এমন একটি জায়গা যেখানে ভগবান কৃষ্ণ তার লেখা ধোয়ার জন্য ব্যবহার করেছিলেন বিশ্বাস করা হয়। একটি পাথরে পাওয়া 1 থেকে 100 নম্বরগুলি গুরু সন্দীপনীর দ্বারা খোদাই করা হয়েছে বলে মনে করা হয়। তো পুরাণে উল্লেখিত গৌমতী কুণ্ড ছিল প্রাচীনকালের আশ্রমে জল সরবরাহের প্রধান উৎস। তো পুকুরের কাছে নন্দীর একটি চিত্র কিন্তু শুঙ্গ যুগে আপনারা দেখতে পাবেন। বল্লভ সম্প্রদায় অনুসারে এই স্থানটিকে বল্লভাচার্যের 84 আসনের মধ্যে 73তম আসন হিসাবে বিবেচনা করে। তো এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা দেখতে পেলাম বাঁদিকে অনেক কারুকার্য রয়েছে। তো সন্দীপনী আশ্রমের বাঁদিকের কারুকার্য আপনাদের কিন্তু মুগ্ধ করবে। তো আমরা সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। মহর্ষি সন্দীপনী আশ্রমের বাঁদিকে দেখবেন একটি ছোট্ট পুকুর রয়েছে। তো সেই পুকুরটি এখন পরিত্যক্ত, এখানে এখন কেউ স্নান করে না। শ্রীকৃষ্ণের পৌধুলি কিন্তু আজকে এখানে শোনা যায় না, তাদের কোলাহল কিন্তু আজকে এখানে সাড়া দেয় না। তো আমরা এখানে এসে দেখলাম মন্দিরের চারপাশে সন্দীপনীর যে পড়াশোনা, শ্রীকৃষ্ণের যে অধ্যয়ন, শুনেছি রাবণও এখানে পড়াশোনা করতে আসতেন, সেগুলো কিন্তু এখানে কারুকার্যের মাধ্যমে চিত্রলিপির দ্বারা কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখানে দেওয়ালে অনেক চিত্রলিপি পেয়ে যাবেন আপনারা দেখতে, এবং চিত্রলিপিগুলি সামনে লেখা রয়েছে কে অধ্যয়ন করছেন, এই বিষয়গুলি দেখে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এই যে চিত্রগুলি দেখছেন এগুলি কিন্তু অনেক আগে থেকেই এখানে রয়েছে এবং নতুন চিত্র কিছু অনেক জায়গায় বসানোর কাজও কিন্তু চলছে। তো এখানে চিত্রকরের নাম এবং যে ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে তা আমাদের কাছে খুবই অপূর্ব লেগেছিল। আপনারা যাবেন, দেখবেন, অনেক ভালো লাগবে। যেখানে শ্রীকৃষ্ণ অধ্যয়ন করতেন সেই পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি, এখানেই নাকি শ্রীকৃষ্ণ পড়াশোনা করতেন। সেই জায়গাগুলো যখন আপনারা পরিদর্শন করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। তারপর সন্দীপনী আশ্রম ছবিগুলো দেখে আমরা কি করলাম, পাশাপাশি ওখানে যে মনোরম দৃশ্য, সেই মনোরম দৃশ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সারাদিনের ক্লান্তি দূর করে সন্দীপনী আশ্রম ঘুরে আপনারা যখন বাঁদিকে মনোরম প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন তখন খুবই ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছিল এবং ওখানে একটু বসে পড়েছিলাম। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম সোজা, তারপর আমরা চলে আসলাম শ্রী কাল ভৈরব মন্দির। তো আমি আর পার্থদা দুজনে 3:30 নাগাদ কাল ভৈরব মন্দির চলে আসলাম। তো এখানে ভক্তদের জমজমাট ভিড় ছিল। প্রখর রোদে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বাবা কাল ভৈরবের দর্শন পেলাম। আর একটা বিশেষ আকর্ষণ হলো কাল ভৈরব পুজোর ডালিতে মদ দিয়ে পুজো। ধারণা করা হয় যে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উঁচু মূর্তি বা বিগ্রহ শ্রী শ্রী কাল ভৈরবের অবস্থান।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থকেন্দ্র হিসেবে মূর্তিটির অবস্থান ব্রাহ্মণবেড়িয়া শহরের অদূরে মেড্ডা এলাকায়। তিতাস নদীর কূল ঘেঁষে অবস্থিত কাল ভৈরব একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মন্দির হিসাবে খ্যাত। মন্দিরটি প্রধান আকর্ষণ হচ্ছে কাল ভৈরব শিব মূর্তি। সুবিশাল মূর্তিটির উচ্চতা 28 ফুট। বিশাল আকৃতি বিশিষ্ট চোখ ধাঁধানো মূর্তিটি 1905 সালে তৈরি করা হয়। মূর্তিটির ডান পাশে রয়েছে একটি কালী মূর্তি এবং বাম পাশে পার্বতী দেবীর মূর্তি। তো এইটি দেখার জন্য আমরা কিন্তু 2 ঘন্টার ওপরে লাইনে দাঁড়িয়েছিলাম। তো প্রখর রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা কাল ভৈরবের দর্শন পেলাম। কাল ভৈরবের মন্দিরে দর্শনের আগে আমরা ওপর থেকে একটু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো এখানে ভক্তদের অসাধারণ ভিড় রয়েছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে কটা মন্দির পরিদর্শন করলাম সবথেকে বেশি ভিড় কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। তো সামনে গিয়ে হয়তো ভিডিও করার মতো পরিস্থিতি থাকবে না, তাই আগে থেকে লাইনে দাঁড়িয়ে কতটা ভিড় রয়েছে কাল ভৈরব মন্দিরে তা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সামনে থেকে ভিডিও করার চেষ্টা করব যাতে আপনারা কাল ভৈরব মন্দির দর্শন করতে পারেন। তো সামনে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, জানি না দাঁড়াতে দেবে কি না। প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু ক্যামেরা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরাও গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলে কাল ভৈরবের দর্শন করার চেষ্টা করেছি। এই সেই কাল ভৈরব মন্দির। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং আসলে অবশ্যই কাল ভৈরব দর্শন করবেন। এখানে পুজো দেওয়া এক আনন্দ, এক অন্যরকম অনুভূতি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো কাল ভৈরব দর্শন করে আমরা কিন্তু পুজো দিয়ে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে চলে যাব। তো এখানে প্রচণ্ড ভিড়, ক্যামেরা ঠিকভাবে ধরতে পারছি না। তো এরপর আমরা রুমে এসে সন্ধ্যার আগে আগে কিন্তু আমরা চলে এসেছিলাম রামঘাটে। এখানকার মনোরম দৃশ্য কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো কাছাকাছি রামঘাটে আপনারা চলে আসবেন এবং এখানে বিভিন্ন লোকের ভিড় রয়েছে। এখান থেকে আপনারা সমস্ত কিছুটা দেখতে পাবেন। পুরো শহরটা একটা অন্যরকম অনুভূতি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এখানে অনেকেই রাতে আগে সন্ধ্যাবেলায় অনেকে সময় কাটায় এবং সন্ধ্যার দিকেও এখানে অনেক লোক থাকে। তো আমরা ব্রিজ পার হয়ে, নদীতে কোনো স্রোত ছিল না, তো ব্রিজ পার হয়ে আমরা কিন্তু ওপারে গিয়ে একটু সময় কাটিয়েছিলাম আমি এবং পার্থদা দুজনে মিলে। তো এই সেই রামঘাট, যেখানে আমরা সন্ধ্যাটা কাটিয়ে পরবর্তী ডেস্টিনেশন কী হবে সেটা প্ল্যানিং করে নিয়েছিলাম। তো পরবর্তীতে আমাদের ডেস্টিনেশন হয়েছিল ওমকারেশ্বর এবং ত্রয়ম্বকেশ্বর। তো এখান থেকে ওমকারেশ্বর এবং ত্রয়ম্বকেশ্বর কীভাবে যাবেন তা কিন্তু পরবর্তী ভিডিওতে থাকছে সম্পূর্ণ তথ্য। তো আপনারা যারা এখান থেকে উজ্জয়ন এসে ওমকারেশ্বর ত্রয়ম্বকেশ্বর দর্শন করবেন, তো এখানে আসলে সবাই কিন্তু ওমকারেশ্বর দর্শন করেই যায়, কারণ খুবই কাছাকাছি। এবং কীভাবে যাবেন তার সমস্ত ডিটেলস কিন্তু পরবর্তী ভিডিওতে থাকবে। এবং ওমকারেশ্বর থেকে কীভাবে ত্রয়ম্বকেশ্বর যাবেন নাসিক রোড হয়ে, সেটাও কিন্তু পরবর্তীতে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ওমকারেশ্বর চলে এসেছিলাম। ওমকারেশ্বর যে ব্রিজ তা আপনাদের আকর্ষিত করবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কীভাবে আপনারা ওমকারেশ্বর আসবেন এবং ওমকারেশ্বর মন্দিরের যে পরিক্রমা, যে সঙ্গমের স্থান থেকে শুরু করে বোটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। চ্যানেলের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।